হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করতেছিলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায় থেকে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে মাটি সংরক্ষণ এবং সংরক্ষণের কৌশল। তো এই মাটি সংরক্ষণের কৌশল পার্ট 1 এখনো যারা যারা দেখেননি তারা হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটনে ক্লিক করে পার্ট 1 দেখে নেবেন। এবং এই অষ্টম অধ্যায় থেকে আমরা যতগুলো আলোচনা করেছি সবগুলোর লিংক হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা পার্ট 1 থেকে হচ্ছে যতটুকু পর্যন্ত পড়েছি সবগুলা পার্ট দেখে নিতে পারবেন। তো এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো আমরা হচ্ছে আলোচনায় চলে যাব। তার আগে হচ্ছে আমরা সরি বলে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে বাহির থেকে নয়েজ আসতেছে, যার কারণে সরি। আর হচ্ছে আজকে বেশি শুট করতে পারবো না, একদিনের মানে 5টা ভিডিও করে হচ্ছে শেষ করতে হবে, কারণ গলা ব্যথা আর সাউন্ডটা হয়তো এই ব্যথার কারণে মানে ফেটে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা 5টা পার্ট করার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে 10টা পার্ট করে একেবারে শেষ করব। তো আমরা গত ভিডিওতে যতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে হচ্ছে আমরা শুরু করছি। তো গত ভিডিওতে হচ্ছে তোমরা কি জানো চেরনোবিল দুর্ঘটনার কথা জানো? তো এটা হচ্ছে এতটুকু পর্যন্ত পড়েছিলাম। তারপর হচ্ছে একটা দলগত কাজ রয়েছে, তো কাজটাও পড়ে নিচ্ছি। কাজ: চেরনোবিল দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এর ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তো এখানে হচ্ছে একটি কাজ, তো এই কাজটা একটু মোটামুটি কঠিনই বলা যেতে পারে, কারণ হচ্ছে ওইটার উপর রিসার্চ করতে হবে, কারণ চেরনোবিল দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে হবে। তো এগুলো হচ্ছে রিসার্চ করে বের করতে হবে তথ্যগুলা। তো তথ্যগুলা বের করার পর হচ্ছে ভয়াবহ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তারপর হচ্ছে মানে নিজের মতো সাজিয়ে এই ভয়াবহতার একটা প্রতিবেদন তৈরি করা যাবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে আসে হচ্ছে অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ। তো পলি এখানে যেহেতু পলির কথা বলা হয়েছে, সেহেতু এখানে সম্ভবত এই পলিথিন অথবা এই ধরনের কিছু কথা বলতে পারে। তো এটা হচ্ছে আমরা যখন পড়বো তখন হচ্ছে বুঝতে পারবো। তো চলুন আমরা পড়ি আপনাদের সাথে নিয়ে। তো নদী ভাঙনের কথা তোমরা সবাই জানো। নদী ভাঙনের ফলে নদীর পার ভাঙা মাটি বা অন্য কোনোভাবে সৃষ্ট মাটি কিংবা পানিতে অদ্রবণীয় পদার্থ পানির সাথে প্রবাহিত হয়ে এক পর্যায়ে কোথাও না কোথাও তলানি আকারে জমা পড়ে। এগুলো কখনো নদ নদী খাল বিল ইত্যাদি তলদেশে জমা হতে পারে, আবার কখনো ফসলি জমির উপর জমা হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত তলানিতে নানা রকম ক্ষতিকর পদার্থ থাকতে পারে। এই জাতীয় তলানি ফসলি জমির উপর পড়লে সেটি জমির উপরিভাগ, যা ফসল উৎপাদনের মূল ভূমিকা পালন করে, তার উপর একটা আস্তরণ তৈরি করে। ফলে এই জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যায় এবং পদার্থ নদীগর্ভে জমা হলে কি হয় তা তোমরা দ্বিতীয় অধ্যায়ে ইতিমধ্যে জেনে গেছো। তো নদীগর্ভে জমা হলে সেটা কি হয় সেটা হচ্ছে আমরা সম্ভবত দ্বিতীয় অধ্যায়ে আমরা হয়তো পড়ে এসেছি। তো ওই দ্বিতীয় অধ্যায় যেই পার্টগুলা করা হয়েছে বা যে ভিডিওগুলা করা হয়েছে, ওই ভিডিওগুলো এখনো যারা যারা দেখেননি তারা হচ্ছে দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে চ্যানেলের প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্ট থেকেও আপনারা প্রতিটা অধ্যায়ের ভিডিওগুলা দেখে নিতে পারেন। তো আমরা হচ্ছে তারপরে আলোচনার বিষয় হচ্ছে খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটির দূষণ। তো খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ কিভাবে কি হয় এটা সম্পর্কে হচ্ছে আমরা আগামী পার্টে আলোচনা করব, কারণ এই পার্টটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে এই পার্টটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, এবং হচ্ছে যদি ভালো না লাগে তাহলে হচ্ছে ডিসলাইকও দিতে পারেন, অথবা কমেন্টে জানাতে পারেন যে এই ভিডিওগুলো ভালো হচ্ছে না, বা যাই হোক আপনারা কমেন্টে সবকিছুই জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।